নমস্কার, শুভ সন্ধ্যা। TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। বাংলা সংবাদ মাধ্যম জগতে TV9 বাংলার বয়স হতে চলল 1 বছর। আর এই 1 বছরের মধ্যে আমরা আপনাদের তরফ থেকে অজস্র ভালোবাসা পেয়েছি। আর সেই ভালোবাসায় কোথাও গিয়ে যারা ওপারে রয়েছেন, টেলিভিশনের ওপারে আমাদের দর্শকরা, তারা আমাদেরকে এক্সটেন্ডেড ফ্যামিলি বানিয়ে ফেলেছেন এবং আপনারাও আমাদেরই বর্ধিত পরিবার। সেই পরিবারের সামনে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু খবর হোক কিংবা নানা ধরনের অনুষ্ঠান আমরা পৌঁছে দিতে পেরেছি, তার যথেষ্ট সাড়াও পেয়েছি আমরা। আর আজ ভিন্ন ধারার এক অনুষ্ঠান। কি সেই অনুষ্ঠান? আজ TV9 বাংলা চলে এসেছে উত্তরবঙ্গে, শিলিগুড়িতে। আজ আমাদের বিশেষ অনুষ্ঠান। আমার ঠিক ব্যাকগ্রাউন্ডেই আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের নাম উত্তরায়ণ। উত্তরবঙ্গ কি বঞ্চিত? এই প্রশ্ন বারবার আমরা বিভিন্ন সময় শুনতে পাই, কিন্তু তার উত্তর খোঁজার জন্যই আজ আমাদের উত্তরবঙ্গ সফর। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান আরও সুন্দর করে পরিচালনা করার জন্য যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের নামগুলো না বললেই নয়। ডিয়ার লটারি co-presents TV9 বাংলা উত্তরায়ণ নর্থ বেঙ্গল কনক্লেভ ইন অ্যাসোসিয়েশন উইথ প্রান্তিক ছাত্রছাত্রীদের প্রকৃত বন্ধু এক্সক্লুসিভ রেডিও পার্টনার রেড FM। সত্যি তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান অসম্পূর্ণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে এক ঝাঁক বিশিষ্ট মানুষ রয়েছেন, তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের উপস্থিতি যে আমাদের সন্ধ্যাকে আরও সুন্দর করে তুলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, TV9 বাংলা আজ যতটুকু আপনাদের কাছে পৌঁছে যেতে পেরেছে তার জন্য একজন মানুষের নাম না নিলেই নয়। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। অমৃতাংশুদা আমাদের অভিভাবক, এবং সেই অভিভাবককে আমি একটু মঞ্চে ডেকে নেব। আজকের এই অনুষ্ঠানের কি মোটো, আমরা কেন TV9 বাংলা চলে এসেছি উত্তরবঙ্গে, আসুন আপনাদেরকে শোনাই তারই মুখে। অমৃতাংশুদা প্লিজ। শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে নমস্কার TV9 বাংলার তরফ থেকে। রুমেলা যেটা বলল, আসলে আমরা না একটা মোটো নিয়ে শুরু করেছি, জানেন। মোটোটা হচ্ছে যে আমরা এতদিন যে চোখ দিয়ে সবাইকে দেখে এসেছি, যেভাবে বোঝার চেষ্টা করে এসেছি, তার থেকে একটু অন্যভাবে আপনাদের চোখ দিয়ে আপনাদের দেখা এবং বাকিদের দেখানো। আমরা আমাদের একটা ট্যাগলাইন রেখেছি, মানুষের পাশে। এই বিষয়টা অনেক সময় বলা হয়, আমরাও বলি, অনেকেই বলেন আমরা মানুষের পাশে থাকব। বাস্তবে গিয়ে সব সময় সেই বিষয়টা দেখা যায় না। আমরা যাতে গোটা বিষয়টা কথার কথা না হয়ে থাকে, তার জন্যেই কিন্তু উদ্যোগী হয়েছি এবং প্রত্যক্ষভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সে আপনার করোনাকালেই হোক বা ইয়াসের সময় হোক, আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে সরাসরি। আজকের অনুষ্ঠানটার কথায় বলতে গেলে, আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা বলার সময় খালি বলি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ মানে কি? মানে বাংলার একটা পার্ট, বাংলার একটা অঙ্গ না, এরকম একটা কোথাও যেন মাথার মধ্যে কাজ করে। আমরা ভুলে যাই যে আমরা আসলে দেশটা ভারত, তার থেকে আমরা জাস্ট কিছু ভৌগোলিক কাটাছেঁড়া করে রাখা হয়েছে এই অবধি প্রশাসনিক সুবিধার জন্য। আসলে আমরা সবাই একত্রিত, একরকম, এবং প্রত্যেককে জানার, বোঝার এবং ভাব আদান প্রদান করাটা খুব জরুরি। আমরা বহু সময় এই বোঝার বা ভাব আদান প্রদান করার জায়গাটা আরোপিত করে ফেলি। আমরা ঠিক করি আমরা যেটা বুঝছি, আমরা যেটা বলছি, সেটাই সবাই বুঝবেন এবং সেটাই বিশ্বাস করবেন। আসলে বিষয়টা তা না। কোথাও হয়তো আমাদেরও বোঝার ভুল হয়ে থাকতে পারে। সেই বোঝার ভুলটা যাতে না হয়, একদম সঠিক জায়গার থেকে সঠিক বিষয়টা যাতে তুলে ধরা যায়, যে জায়গার মানুষ তাদের সম্পর্কে তারা যাতে তাদের নিজস্ব সমস্যাগুলো, তাদের মানসিকতা, চিন্তা ভাবনা, ব্যর্থতা, আক্ষেপ সবটা তুলে ধরেন, তাহলে কিন্তু সবার সামনে গোটা বিষয়টা পরিষ্কার হয়। পরিষ্কার হয় কোথায় আটকে রয়েছি, পরিষ্কার হয় উত্তরণের রাস্তাটা কোথায়, এবং সেই উত্তরণের রাস্তা খোঁজার জন্যই কিন্তু আমাদের এই কনক্লেভ,
নর্থ বেঙ্গল কনক্লেভ উত্তরায়ণ। এই যে বললাম না উত্তরণের কথাটা, এইটা এই জন্যে বললাম, আমরা যেখানে যে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু উত্তরণের একটা রাস্তা থাকে। উত্তরবঙ্গ বঞ্চিত না সেটা তো আপনারা বলবেন, কিন্তু সবাই মিলে এই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করব আমরা। যেখানে আছে সেটা উত্তরবঙ্গ, সেখান থেকে উত্তরণের রাস্তাটা কিভাবে বেরিয়ে আসবে, আনবায়াসডভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করব। আমরা যারা জানি উত্তরবঙ্গ বলতে একটা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক শোভা, জঙ্গল, পাহাড়, নদী, অসম্ভব রিচ একটা জায়গা, তার সঙ্গে রিচ মানুষজনও রয়েছেন। সেই মানুষজন আমাদেরই কিন্তু অঙ্গ। তাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে আমরা এসছি আজকে এই উত্তরণে জেনে নিতে যে উত্তরায়ণ আপনাদের সামনে তুলে ধরবে, আপনারা নিজেরা উত্তরায়ণে সবার সামনে তুলে ধরবেন কোনখানে উত্তরবঙ্গ অন্য সবার থেকে আলাদা হয়েও আসলে তাদেরই অংশ, এবং কিভাবে উত্তরবঙ্গ গোটা বঙ্গকে, গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখাতে পারে। উত্তরবঙ্গ একইভাবে বাংলাকে এতদিন যেভাবে যশস্বী করে উঠেছে ঠিক সেইভাবেই নতুন রাস্তা দেখাবে আজকে আমাদের এই কনক্লেভে। আপনাদের সবাইকে স্বাগত TV9 বাংলার এই উদ্যোগে সামিল হওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অমৃতাংশুদা, প্লিজ টেক ইউর সিট। আমি ঠিক অমৃতাংশুদার কথার রেস্টে নেই, এবার মঞ্চে ডেকে নেব যাদের ছাড়া উত্তরবঙ্গ সত্যিই ভাবা যায় না। আমি প্রথমেই মঞ্চে ডাকবো শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য মহাশয়কে। অশোকবাবু প্লিজ। থ্যাংক ইউ। আমি এবার মঞ্চে ডেকে নেব প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। রবীন্দ্রনাথ বাবু প্লিজ। উঠতেই বরং করতালিটা হোক, আরও ভালো লাগবে। এবার আমি ডেকে নেব প্রাক্তন GTA চেয়ারম্যান বিনয় তামাং মহাশয়কে। প্লিজ টেক ইউর সিট। এবার ডেকে নেব বিধানসভার উপদলনেতা মিহির গোস্বামী মহাশয়কে। মিহিরবাবু প্লিজ আসুন। আমাদের ঠিক প্রথম পর্বে যে বক্তব্য চলবে সেই বক্তব্যে যারা থাকবেন অমৃতাংশুদার সঙ্গে, আমি একটু বলবো যে আমার সঙ্গে আরও দুজন রয়েছেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুষ্পস্তবক তাদের হাতে তুলে দেব। দাদা ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ। সংবর্ধনার পালা শেষ, এবার বরং অমৃতাংশুদা ওভার টু ইউ। ধন্যবাদ রুমেলা। আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি প্লিজ। আমরা যেরকম বলছিলাম আজকে আমাদের অনুষ্ঠানটা দেখুন, সবাই বিভিন্ন পার্টিকে রিপ্রেজেন্ট করছেন দেখে মনে হবে, আসলে আমরা সবাই কিন্তু একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছি, একটা বিশ্বাসকে রিপ্রেজেন্ট করছি, যে জায়গার থেকে এরা সবাই আপনাদের সামনে ওনাদের বক্তব্য তুলে ধরবেন এবং তারপর আমরা একটু আলোচনার মধ্যে চলে যাব। আমি প্রথমে শ্রী অশোক ভট্টাচার্য, আমাদের মধ্যে সবচেয়ে বর্ষিয়ান, তাকেই আমি অনুরোধ করব। আমাদের বিষয়টা একটুখানি বলি, যে জায়গাটা শুরুতেই বলছিলাম, এই প্রশ্নটা কতটা প্রাসঙ্গিক। উত্তরবঙ্গ কি সত্যিই বঞ্চিত? এটা আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমি TV9-কে। আমি এটা বলবো যে আপনি যে প্রথমেই কথা বলছেন উত্তরবঙ্গের প্রতি কোনো বঞ্চনা আছে কি নেই। প্রথম কথাটা হচ্ছে এই যে বঞ্চনা বা বৈষম্য, এটা তো আমাদের দেশের মধ্যেই আছে। দেশের মধ্যে আমাদের দেশের উন্নয়নের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে আনইভেন ডেভেলপমেন্ট, একটা অসম উন্নয়ন। পশ্চিমাঞ্চল বা দক্ষিণাঞ্চল শিল্পায়নের ক্ষেত্রে বা নগরায়নের ক্ষেত্রে যতটা উন্নত হয়েছে, এগিয়ে গেছে, উত্তরাঞ্চল বা পূর্বাঞ্চল আমাদের দেশে ততটা নয়। উন্নয়নের অনেক দরকার, অনেক। দেশটাই পিছিয়ে আছে, রাজ্যটাও সেদিক দিয়ে এগিয়ে নিয়ে সেই তুলনায় নিশ্চয়ই পিছিয়ে আছে।
সে যারাই ক্ষমতায় থাকুক না কেন। আর তার সাথে কিন্তু অবশ্যই যে দক্ষিণাংশের সঙ্গে উত্তরাঞ্চলের একটা পার্থক্য আছে। যারা যারা মনে করেন এর জন্য একটা পৃথক রাজ্য করতে হবে, আমাদের একটা বেরিয়ে আসতে হবে, আলাদা হতে হবে, আমি তাদের সাথে একমত নই। কিন্তু আমি একটা কথা বলছি, উত্তরবঙ্গের মানুষের মধ্যে একটা সেন্স অফ অ্যালাইনেশন আছে, একটা তাদের মধ্যে একটা বোধ আছে, বোধ হয় আমরা বঞ্চিত। সেই জন্যে আমি এই কথাটাই বলবো যে এই সেন্স অফ অ্যালাইনেশনটাকে কাটাতে যেটা প্রয়োজন সেটা উন্নয়ন প্রয়োজন। উন্নয়ন মানেটা হচ্ছে অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন, এই তিনটে উন্নয়নই প্রয়োজন। তো উত্তরবঙ্গের একটা অবস্থানগত বিশেষ বৈশিষ্ট্য আছে। তো আমি মনে করি ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম অবস্থানগত বৈশিষ্ট্য নেই। কোন রাজ্য আছে, কোন অঞ্চল আছে? পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গ অঞ্চল 4টা দেশের সীমান্তে অবস্থিত। এর যে পাহাড়, এর যে তার যে প্রাকৃতিক সৌন্দর্য, তার বনাঞ্চল, এটার সাথে সাথে দেখবেন এটা একটা বিশেষ সৌন্দর্য আমি বলবো, সেটা হচ্ছে এটা সামাজিক দিক দিয়ে। এর ভাষাগত উপভাষা, ল্যাঙ্গুয়েজ, সাব ল্যাঙ্গুয়েজ, কাস্ট, ট্রাইবাল, তাদের নানা ধরনের যেটা আছে সেটা ভারতবর্ষের খুব কম জায়গাতে আছে। পশ্চিমবঙ্গেও কিন্তু সেটা নেই। এত ভাষা, এত উপভাষা, এত উপজাতি, এত মানুষ সবাই মিলে আমরা একসাথে আছি, এটাই তো একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্যপূর্ণ। উত্তরবঙ্গের মানুষের মধ্যে একটা সেন্স অফ অ্যালাইনেশন বা একটা বেদনাবোধ আছে, এটা অস্বীকার করা যায় না। আমি প্রথমেই বলে নিয়েছি তার জন্য আলাদা হওয়ার দরকার নেই, সেটা আমাদের এখানে থেকেই এই সমস্যার সমাধানটাকে করতে হবে। এবং অবশ্যই যদি উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্ন যদি আসেন, তাহলে এখনও আমি বলবো উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা, উত্তরবঙ্গের পরিকাঠামোগত ব্যবস্থার অনেক উন্নতির অবকাশ আছে, সে উন্নয়নের ঘটাতে হবে, করতে হবে। শিল্পায়নের দিক দিয়ে আপনারা দেখবেন যে নগরায়ন, আরবানাইজেশন, দেখবেন ডেভেলপমেন্টের উন্নয়নের একটা অন্যতম পরিমাপক হচ্ছে আরবানাইজেশন, নগরায়ন। এই যে নগরায়নের ক্ষেত্রে যদি দেখা যায়, যেটা দক্ষিণবঙ্গে, যেটা কলকাতা মেট্রোপলিটনকে সিটিকে কেন্দ্র করে যেভাবে নগরায়নটা হয়েছে, বা এমনকি আসানসোল, দুর্গাপুর, বর্ধমানে কিছু অঞ্চল নিয়ে যেভাবে আরবানাইজেশনটা হয়েছে, সেভাবে কিন্তু উত্তরবঙ্গের আরবানাইজেশনটা, নগরায়নটা সেভাবে হয়নি। এবং উত্তরবঙ্গের নগরায়নের ক্ষেত্রে শিলিগুড়ি বাদে সেভাবে কোনো জায়গায় যে মানে পার্সেন্টেজ অফ ইনক্রিজ অফ আরবানাইজেশন, যাকে বলে রেট অফ ইনক্রিজ, সেটা কিন্তু অনেক কম। চা শিল্পকে বাদ দিয়ে, চা শিল্পের উন্নতিকে বাদ দিয়ে কিন্তু আমরা কখনো উত্তরবঙ্গের উন্নয়নকে সেভাবে আমরা ভাবতে পারি না। আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই অঞ্চলে পরিকল্পিত উন্নয়নেরও ঘাটতি আছে। অর্থাৎ এখানে শিল্পায়নকে কেন্দ্র করে নগরায়ন, সেটা কিন্তু এই অঞ্চলে হচ্ছে না। এখানে বরঞ্চ যেটা হচ্ছে, এটা অকৃষিকে, এটা নন এগ্রিকালচারাল, কৃষিক্ষেত্রের অলাভজনকতা, বহু মানুষকে তারা গ্রাম ছেড়ে শহরের দিকে আসতে হচ্ছে। এবং সেই জন্য দেখা যাচ্ছে এখানে ছোট শহর বা সেন্সাস টাউন, এই সংখ্যাটা এখানে যতটা বাড়ছে, এখানে কিন্তু ততটা কিন্তু বড় শহরের সংখ্যাটা সেভাবে বাড়ছে না। যেটা করা যেতে পারতো, সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটা পরিকল্পিত নগরায়ন, পরিকল্পিত শিল্পায়ন, জনস্বাস্থ্যের ব্যবস্থাটাকে আরও গুরুত্ব দেওয়া, শিক্ষার প্রসার, আরও বেশি শিক্ষার প্রসার ঘটানো, এইমসের মতন এখানে হাসপাতাল তৈরি করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার ট্রাইবালদের, এখানকার আদিবাসী, এখানকার যারা অরিজিনাল যে মানুষেরা আছে, তাদের যে কতগুলো যে সমস্যা আছে, সেই সমস্যাগুলির প্রতিও কিন্তু একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। এগুলোকে শুধুমাত্র মানে পুলিশ দিয়ে, লাঠি দিয়ে, এইটা দিয়ে এই সমস্যার সমাধান মানে করা যাবে না। পাহাড়ের সমস্যার সমাধান অবশ্যই করা উচিত, এবং এটা আলোচনার মাধ্যমেই হবে, এবং সেটা ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমেই হবে। এবং সেটাকে রাজ্যকে বাদ দিয়ে কেন্দ্র করতে পারে না, আবার কেন্দ্রকে বাদ দিয়েও রাজ্য করতে পারে না। এবং সেটা কনস্টিটিউশনে কেউ কেউ মনে করেন আর্টিকেল 3 তাকে দিয়ে একটা নতুন রাজ্য করলেই সংবিধান সংশোধন হয়ে, আমার সেটা দিয়েই পাহাড়ের সমস্যার সমাধান হয়ে যাবে, আমি তা মনে করি না। একটা জায়গা একটু আমার জানতে ইচ্ছে করছে, আপনি অনেকগুলো পয়েন্ট বলছিলেন, তার মধ্যে এখানকার সংস্কৃতিগত বৈচিত্র্য, এখানকার ভৌগোলিক বৈচিত্র্য এবং একটা অন্তর্নিহিত আক্ষেপ, কতটা আপনারা বামফ্রন্ট সরকারের সময় সেটাকে কতটা সামলাতে পেরেছেন?
কতটা তার মেরামত করতে পেরেছেন, এগোতে পেরেছে? দেখুন, বামফ্রন্ট সরকারের সময় উত্তরবঙ্গে সমস্যা ছিল, কিন্তু বামফ্রন্ট সরকার তো একটা সাধারণভাবে তো একটা চেষ্টা ছিল, একটা উদ্যোগ ছিল। আপনি যদি বলুন, যদি শিলিগুড়িকে কেন্দ্র করে আজ যতগুলো এখানে শিল্পায়ন হয়েছে, এখানে চায়ের মানুষরা বসে আছেন, এখানে ধরুন টি পার্ক, এখানে আইটি পার্ক করার জন্য একটা বিরাট উদ্যোগ নেওয়া হলো, সেই পার্কটা চলে গেল কেন? এখানে ট্রান্সপোর্ট নগর যেটা দেখছেন আপনারা, এখানে আরও যতগুলো শিল্পের যতগুলো ইন্ডাস্ট্রি যতগুলো হয়েছে, এই যে ফুড পার্ক, এবং ফুড পার্ককে কেন্দ্র করে 3-4 হাজার মানুষের যে কর্মসংস্থান, যদি বলা যায় যে এখানে কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, বা এই যে বিষয়গুলো শিক্ষার ক্ষেত্রে যদি বলুন, এটা তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় আরও অনেক করতে হবে, এইটাই আমি বলতে চাইছি। সেটা আমি বলছি না যে আমি যদি বলি যে উত্তরবঙ্গ বামফ্রন্ট সরকারের সময় স্বর্গরাজ্য হয়ে গেছিলো, না, আমি কথা বলবো না। পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য আমরা করতে পারিনি, উত্তরবঙ্গেও কেউ আমরা স্বর্গরাজ্য আমরা করতে পারিনি। আর এখনও যদি কেউ মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গে কেউ যদি দাবি করে থাকেন পশ্চিমবঙ্গে সব সমস্যার সমাধান হয়ে গেছে আর উত্তরবঙ্গের সব সমস্যার সমাধান হয়ে গেছে, বা দার্জিলিং সুইজারল্যান্ড হয়ে গেছে, আমিও তাদের সঙ্গে একেবারেই সহমত নই। বা যেমন দীঘা, যেমন গোয়া হয়নি, গোয়াও তেমনিভাবে দীঘা হতে পারেনি, আমি কিনা আমি জানি না, যাই হোক। কিন্তু প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে যে এই যে একটা সম্ভাবনা আছে, উত্তরবঙ্গকে যদি পরিকল্পিতভাবে যদি কিছু করা যায়, তাহলে আমি বলবো একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা হচ্ছে সবচাইতে বেশি প্রয়োজন। পরিবহন, জনস্বাস্থ্য, পার্সেন্টেজ অফ ডাক্তার এখানে খুব কম। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ একমাত্র এখানে আছে, গৌরবঙ্গ মেডিকেল কলেজ হয়েছে, একটা কুচবিহারে মেডিকেল কলেজ হয়েছে, শুনছি জলপাইগুড়িতে একটা হবে। একটা কলেজ, মেডিকেল কলেজ করলেই হবে না, একটা বিশ্ববিদ্যালয় করলেই হবে না, তার একটা পরিকাঠামো চাই। পরিকাঠামো মানেটা একটা নীল সাদা রং দিয়ে একটা বিল্ডিং বানিয়ে ফেললাম, এটাই পরিকাঠামো নয়। পরিকাঠামো মানে হচ্ছে সামাজিক পরিকাঠামো, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ তার ডাক্তার চাই, তার স্বাস্থ্যকর্মী চাই, তার গবেষণার এখানে জায়গা চাই। একটা রক্তের পরীক্ষা করার জন্য এখনও এই সারা উত্তরবঙ্গে কোনো হেমাটোলজিস্ট নাই। একটা হেমাটোলজিস্টের জন্য যেতে হয় সেখানে কলকাতায় যেতে হয়, দিল্লিতে যেতে হয়। আমার ব্যক্তিগতভাবে আমার একটা খুব বেদনা বোধ আছে, মাঝে মাঝে আমার খুব এটা হয়। এখন আপনি বলতে পারেন আমরা কি করতে পারতাম না? না, নিশ্চয়ই আমাদেরও হয়তো আরও উদ্যোগ নেওয়া উচিত ছিল, কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে সেই জন্যেই তবুও আমি বলবো যে এই যে উত্তরবঙ্গের যে কাজগুলো হয়েছিল, বা এখনও স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে পাবলিক হেলথে মেডিকেল কলেজগুলিকে আরও উন্নত করা দরকার। কজন ডাক্তার থাকে এখানে? তো অনেকেই আছেন যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কমিটির চেয়ারম্যান আছে, তাদের প্রথম কাজই হচ্ছে, আমি দেখেছি তারা বারবার করে একটাই কথা বলেন, ডাক্তারদের এখানে থাকতে হবে। ডাক্তাররা এখানে থাকছেন না, কেন থাকছেন না? তাদের ডাক্তাররা থাকতে হবে। তার ফলে আজকে দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালগুলো গড়ে উঠেছে, কিন্তু বেসরকারি হাসপাতালগুলিও কি এটা 100% এটা কি একটা ফুল ফ্লেজ হাসপাতাল? এটা নয়। কলকাতা অনেক বেসরকারি হাসপাতাল থেকে এখানকার বেসরকারি হাসপাতালগুলিও অনেক পিছিয়ে আছে। স্বাভাবিকভাবে এখানকার মানুষের তারা যেতে হচ্ছে হয় কলকাতা নয় দিল্লি, নাহলেও দক্ষিণ দিকে যেতে হচ্ছে, দক্ষিণের রাজ্যগুলিতে যেতে হচ্ছে। আমি সেই জন্যই কথাটা বলছি যে আর উত্তরবঙ্গে আরও যেটা হতে পারে, ট্যুরিজমের দিক দিয়ে আরও উন্নতি হতে পারে। এই যে বাংলাদেশের সঙ্গে ফুলবাড়ি দিয়ে বর্ডার, সেটাও কিন্তু বামফ্রন্ট সরকারের সময় এটা হয়েছিল। সেই জন্য আমি বলবো কথাটা যে অনেক কিছুই উত্তরবঙ্গে হতে পারে। এখানে একটা দেখবেন একটা নিউ মিডল ক্লাসের সৃষ্টি হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে হচ্ছে, সারা ভারতের দেখা যাচ্ছে। এই জায়গাটা এইখানটা একটু আপনাকে আমি থামাবো, এটা নিয়ে আমি একটু রবীন্দ্রনাথের কাছে যাব আর কি। রবীন্দ্রনাথ ঘোষ, আপনি দীর্ঘদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন, আপনি এখানকারই লোক, ফলে কোন জায়গাটায় আপনার মনে হয়েছিল যে খামতি রয়েছে এবং সবার আগে কোথায় নজর দেওয়ার কথা? কারণ অনেকগুলো কথা কিন্তু অশোকদা বলছিলেন, যেগুলো তাদের সময় কিন্তু তিনি স্বীকার করছেন যে তারা করে উঠতে পারেননি। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি TV9কে, যারা এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দিচ্ছেন এবং আমাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য সুযোগও করে দিয়েছেন। আজকের যে টপিকটা রয়েছে, আলোচনার বিষয়বস্তু, যে উত্তরবঙ্গ কি বঞ্চিত, আমি প্রথমে হ্যাঁ বলবো। তো হ্যাঁ বলবো কোথার থেকে? 2010 সাল পর্যন্ত। 2010 সাল পর্যন্ত সত্যি উত্তরবঙ্গ দারুণভাবে বঞ্চিত ছিল। এখানে বন্যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। 80% মানুষের বাড়ি, কলকারখানায় বা দোকানপাটে বিদ্যুতের ব্যবস্থা ছিল না।
সারাদিনে অর্ধেক সময়ের বেশি সময় লোডশেডিং ছিল, যার কারণে কোনো শিল্পপতিরা আসতে চায়নি, লোডশেডিংয়ের ধাক্কায় বেহাল অবস্থা হয়ে গেছিল। তাছাড়া রাস্তাঘাট একেবারে বিপন্ন ছিল। এই যে আমি কুচবিহার থেকে শিলিগুড়ি যে আসলাম 3.25 ঘন্টায়, কিন্তু সেই সময় 2010 সাল পর্যন্ত কুচবিহার থেকে শিলিগুড়ি আসতে 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগতো, এবং যেদিন আসতাম সেদিন আর আমরা ফিরে যেতে পারতাম না, কারণ সারা রাস্তায় এত গাড্ডা। আর কুচবিহার থেকে শিলিগুড়ি আসতে কমপক্ষে আমাদের দেখতে হয়তো 25 থেকে 30টা গাড়ি হয় গুল্লা ভেঙে রাস্তায় পড়ে রয়েছে ভেঙে, নয়তো রাস্তার নিচেও পাল্টি খেয়ে পড়ে রয়েছে। এখন আর সেটা নেই। এবং আরও যেটা ছিল সেটা চা বাগানগুলোতে যে দুর্দশা ছিল, চা শ্রমিকদের মজুরি পেত না, তাদের চিকিৎসার ব্যবস্থা ছিল না, খাবার ব্যবস্থা ছিল না, কিচ্ছুই ছিলই না, প্রায় শূন্য। কিন্তু 2010 সালের পরে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি, মা মাটি মানুষের সরকার আসার পরে উত্তরবঙ্গের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা শুভ দৃষ্টিতে আমরা দেখেছি, এবং তিনি গত 10 বছরে 100 বারের বেশি এসেছেন। এটা একটা সর্বকালীন রেকর্ড যে পাহাড়ে তখন আগুন জ্বলছে, প্রত্যেক 1 মাস 2 মাস 100 দিন 150 দিন পর্যন্ত সেখানে বন চলছে, অবরোধ চলছে, একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, অর্থনৈতিক দুরবস্থার শিকার ছিল উত্তরবঙ্গের মানুষ। কিন্তু গত 10 বছরে এটা ধীরে 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 দ্রুততার সাথেই আমি বলবো যে চেহারাটা এখন পাল্টে গেছে। এখন আর উত্তরবঙ্গ বঞ্চিত নয়। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য একটা আলাদা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুলেছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক। এটা ছিল না। এই দপ্তরের যে ফান্ডটা, এটা আমরা এক্সট্রা পাচ্ছি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, কাজকর্ম করার জন্য। বাকি যে দপ্তরগুলো ছিল তা তো রয়েছে, তাদের বাজেটও অনেক গুণ বৃদ্ধি হয়েছে, 5 গুণ 7 গুণ 10 গুণ বৃদ্ধি হয়েছে। আর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে ফান্ডটা, এটা নতুন করে আমরা পাচ্ছি গত 10 বছর যাবত। এবং আপনারা দেখবেন যে শিলিগুড়ি থেকে কলকাতা যেতে হলে বাই রোড আমরা যেতে পারতাম না। একটা ট্রাক যদি যেত 7 দিন 8 দিন সময় লাগতো, আসতে 7 দিন 8 দিন সময় লাগতো। এখন সকালে যদি এখান থেকে একটা ট্রাক যায়, সন্ধ্যাবেলা পৌঁছে যায়। শিলিগুড়ির কোনো মানুষ যদি শিলিগুড়ি থেকে কলকাতা যেতে চায়, যদি বাই রোড যেতে চায়, সকালবেলা 8টার সময় রওনা হলে সন্ধ্যার আগে আগে কলকাতা পৌঁছে যায়। এই যে উন্নয়নগুলো হয়েছে, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ, বড় বড় ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে বিদ্যুতায়ন থেকে শুরু করে, এবং এই যে লোডশেডিং নাই, এই প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা জানেই না লোডশেডিংটা কী। এবং এখানে প্রাক্তন ট্যুরিজম মিনিস্টার তিনিও বসে আছেন, গৌতম দেব। তার আগে উনি 5 বছর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীও ছিলেন, দুটো দপ্তরে তার অভিজ্ঞতা রয়েছে, প্রচুর কাজ করেছেন। এবং আপনারা দেখবেন যে একটা সময় ছিল 2010 সাল পর্যন্ত যে উত্তরবঙ্গে কোনো ট্যুরিস্ট আসতেন না। আমাদের এখানে বাঙালিরা ভ্রমণ পিপাসু মানুষ, তারা চলে যেতেন নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, সেখানে চলে যেতেন। কিচ্ছু নাই, একটা গাছের গোড়ায় একটা পাথর দেওয়া আছে, ওটা দেখার জন্য 20 টাকা টিকিট কাটে গাড়ি পার্কিংয়ে 20 টাকা দিয়ে ঘুরতে যেতেন। আর আমাদের উত্তরবঙ্গে মানে যে সৌন্দর্য রয়েছে তার বিকশিত করার কিন্তু কোনো চেষ্টাই হয়নি। আগের 34 বছর, তার আগে ছিল 13 মাসের একটা যুক্ত ফ্রন্টের গভর্নমেন্ট, তার আগে 9 মাসের একটা যুক্ত ফ্রন্টের গভর্নমেন্ট, সবই বামপন্থীরাই, এদিক ওদিক নাম পাল্টে। তার আগে 30 বছরের একটা কংগ্রেসের গভর্নমেন্ট ছিল। সত্যি উত্তরবঙ্গের দিকে কোনো নজর একেবারেই দেয়নি। আপনি যেটা বলছেন তাতে কি এটা মোটামুটি ধরে নিতে পারি যে একটু বিচ্ছিন্নতা বা বোধ, যেটা বিচ্ছিন্ন বোধ যেটা বলছিলেন, যে আমাদের মনে হয় আমরা একটু আলাদা, আমাদের একাকী করে রাখা হয়েছে, সেই বোধটা আপনার মধ্যে থেকে চলে গেছে? অশোকবাবুর কথার সাথে শুদ্ধরেই বলছি যে এর জন্য অশোকবাবুরা কিন্তু দায়িত্বটা এড়াতে পারে না। মানুষ কখন একটা বিচ্ছিন্ন বোধ তার মনে জাগে, যখন সে বঞ্চিত হয়, যখন সে কিছু পাচ্ছে না। যে গুজরাটের লোক ধরে নিন বা দিল্লির লোক, এই ভালো ভালো
কাজ পাচ্ছে, ইন্ডাস্ট্রি পাচ্ছে, বেঁচে থাকার সুযোগ সুবিধা রসদ পাচ্ছে, অথচ আমরা খেতে পাচ্ছি না, আমরা পড়তে পাচ্ছি না, আমাদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল। তো তখনই তো এই বিচ্ছিন্নতাবাদটা বোধটা জেগে যায়। তবে এই মুহূর্তে সেটা সামান্য রয়েছে, লেশমাত্র রয়েছে। এবং অশোকবাবু আর একটা প্রশ্ন, উনি নগরায়ণ মন্ত্রী ছিলেন। তো শিলিগুড়ির যে শহরটা, আপনি বলুন তো, এটা উত্তরবঙ্গের 8টা জেলার মধ্যে এটা একটা সেন্টার এবং নর্থ ইস্ট জোনের গেটওয়ে। ওনারা তো কোনো কাজই করেননি, এখনও যান না, রাস্তাঘাট ভাঙা। উনি তো মেয়রও ছিলেন অনেক দিন, মন্ত্রী ছিলেন অনেক দিন, কিচ্ছু করেননি। এবং মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আসার পরে এখানে গৌতম দেব ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারপরে ট্যুরিজম মিনিস্টার, তার উদ্যোগেও শিলিগুড়ির প্রচুর উন্নয়ন হয়েছে। এবং আমি যখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছিলাম তখনও শিলিগুড়ি শহরে যে রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, ছোট ছোট কালভার্ট, ব্রিজ এগুলো করতে হয়েছে। এসজেডি আছে, সে টাকাও এখানে খরচ করতে হয়েছে। তাহলে অশোকবাবু করলেনটা কি? কিছুই তো অশোকবাবুরা করেননি তখন। তো সেই জন্য বলছি, আর একটা দিন উনি বলেছেন যে এই কয়েক বছরে বড় বড় কোনো নগর তৈরি হয়নি। কেন হবে? গ্রামেই যদি মানুষ বেশি সুযোগ পায়, যদি সুবিধা পায়, তাহলে শহরে কেন আসবে? কেন আসবে? সেই সময় গ্রামে 34 বছরে কোনো কাজ ছিল না, শহরে আসতো মুঠে মজদুরের কাজ করতে, দোকানের কাজ করতে, ঠেলা চালানো, রিক্সা চালাতে আসতো। এখন তো গ্রামেই প্রচুর কাজ হয়ে গেছে, কৃষিতে উন্নয়ন হয়েছে, বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে, উন্নয়নের কাজ। রাস্তা হলে সেখানে লোক লাগবে, একটা ব্রিজ হলে সেখানে লোক লাগবে, নদীর বাঁধ নির্মাণ হলে সেখানে লোক লাগবে। 34 বছরে একটা নদীর বাঁধ তৈরি হয়নি। প্রত্যেক বছর বন্যায় লক্ষ লক্ষ মানুষের দুর্গতি হতো, হাজার হাজার কোটি টাকার সম্পদ, ফসল নদীগর্ভে চলে যেত। কিন্তু এই 10 বছরে দেখুন তো, এখন সারা উত্তরবঙ্গে যে বন্যা একটা বড় ভয়াবহ পরিস্থিতি ছিল আমাদের, সেই পরিস্থিতি এখন আর নেই। নদীর বাঁধ হয়েছে, বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়েছে, কৃষকরা কাজ পাচ্ছে, কৃষকদের জন্য অনেক পরিকল্পনা তৈরি হয়েছে। সেই কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন কৃষি সরঞ্জাম কৃষকদের দেওয়া হচ্ছে, উচ্চ ফলনশীল বীজ সার দেওয়া হচ্ছে তাদেরকে, তারা মনের আনন্দে চাষ করছে। ধানের ন্যায্য মূল্য পাওয়াতে ধান চাষ ভালো হচ্ছে, ভুট্টা চাষ ভালো হচ্ছে, কৃষকরা এখন খেয়ে পড়ে বাঁচতে পারছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের হাতে পয়সা ছিল না। তো সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি ইতিমধ্যেই রেশনটা ফ্রি করে দিয়েছে, মানুষ তো পেটে ভাতে খেয়ে বাঁচতে চায়। তারপর যারা 60 বছর বয়স হয়ে গেছে, সে জয় জোহর প্রকল্পই হোক, জয় বাংলা প্রকল্প হোক, আর জেনারেল কাস্ট যারা আছে তাদের হোক, 60 বছর বয়স পূর্ণ হলেই এখন 1000 টাকা করে ভাতা পাচ্ছে। অশোকবাবুদের মধ্যে সময় ছিল না। এই জায়গাটায় আসবো আপনার কাছে, আবার আমরা ঘুরে এবং আসবো। লক্ষ্মীর ভাণ্ডার তো আপনার দেখেছেন সুপার হিট হয়ে গেছে এখন লক্ষ্মীর ভাণ্ডার। আমি পাহাড়েই যাই এইবার আর কি। আসলে এই জায়গাটার এত বৈচিত্র্য, সমতল, পাহাড়, সব জায়গা, এবং প্রত্যেকটা জায়গা, রবীন্দ্রনাথবাবু বলছিলেন, অশোকদাও বলছিলেন যে প্রত্যেকটা জায়গাতে মানুষ আলাদা, তাদের বৈচিত্র্য আছে সামাজিক, তাদের ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে, এবং সেই অনুযায়ী তাদের সমস্যা, চিন্তাভাবনা এগুলোও বদলে যাচ্ছে। এবং এটা বোধহয় সবসময় সামগ্রিকভাবে ধরা হয় না, যে প্রত্যেকটা জায়গার জন্য নির্দিষ্ট করে পরিকল্পনা করা দরকার, সেটা বোধহয় করা হয় না। মানে এই জন্যেই কি পাহাড়ের এত ক্ষোভ, বারবার পাহাড় আলাদা হতে চায়? শ্রী বিনয় তামাং। So before coming to your topics, I want to congratulate all the people of Bengal कि 2 दिन आगे यूनेस्को ने कलकत्ता दुर्गा पूजा को एक हेरिटेज में किया। So on behalf of the people of Darjeeling, I congratulate all the people of Bengal. अच्छा, अभी आप लोग अशोक बाबू ने, रवि बाबू ने जो बोला, आपने जो टॉपिक्स दिया, जो मैं आने के बाद में 2-3 दिन आगे जब मेरे को टॉपिक्स मिला तो उससे मैं थोड़ा स्टडी कर रहा था यस नॉर्थ बंगाल के बारे में। सो बिफोर गोइंग टू दैट टॉपिक्स, नॉर्थ बंगाल जो हम लोग हैं मल्टी कल्चर्ड है, मल्टी लिंग्विस्टिक बेस है यहाँ पे, मल्टी रिलीजियस है रादर, मतलब यहाँ पे इतना ज़्यादा कम्युनिटी है कि उसका लैंग्वेज डिफरेंट है, कल्चर डिफरेंट है। सो फर्स्ट ऑफ ऑल
बिफोर गोइंग टू दैट थिंग्स तो टॉपिक्स और उन्नयन के लिए जो डेवलपमेंट के लिए बात बता रहे हैं, तो कम्युनिटी बोर्डनेस इज नेसेसरी इन नॉर्थ बंगाल। फर्स्ट ऑफ ऑल आप देखें कि यूनिटी इन डाइवर्सिटी, पहले हम लोग को उस मंत्र को आगे लाना चाहिए। ठीक, अब यहाँ पे यूनिटी ऐसा होना चाहिए कि जो हम लोग डिफरेंट कम्युनिटीज़ है, तो ये यूनिटी का जो एक फाउंडेशन जो बनते हैं, जब हम लोग घर बनाते हैं, जो बिल्डिंग बनाते हैं, उसमें एक फाउंडेशन आते हैं। अगर वो फाउंडेशन अगर मजबूत हो तो उस फाउंडेशन के तहत हम लोग जितना भी बिल्डिंग बना सकते हैं। अब तो अभी तो सेस्मिक प्लेट भी लगाना चाहिए उसमें, जो है सेस्मिक प्लेट भी लगाना चाहिए, क्योंकि बार बार ऐसा होता है नॉर्थ बंगाल में हम लोग देखते हैं कि बार बार कम्युनल जो हार्मोनी का जो बात आते हैं, लेकिन वो वर्ड में ठीक है, इन स्पिरिट देखिए प्रैक्टिकली नहीं होते हैं। तो ये है, तो एज फार एज द डेवलपमेंट इज कंसर्न इन नॉर्थ बंगाल, सो फर्स्ट ऑफ ऑल आई एम वेरी मच ग्रेटफुल टू ऑनरेबल CM मिस ममता बनर्जी कि इतनों साल के बाद दार्जिलिंग को दार्जिलिंग हिल यूनिवर्सिटी मिला, दार्जिलिंग हिल यूनिवर्सिटी मिला हम लोग को इतना सालों के बाद। देखिए एजुकेशन इज़ मस्ट, एजुकेशन में हम लोग को चाहिए। अब यूनिवर्सिटी देयर आर 12 कॉलेजेस इन दार्जिलिंग, अब उसका यूनिवर्सिटी है नॉर्थ बंगाल यूनिवर्सिटी। कभी हम लोग का लड़का बच्चा लोग आते हैं यहाँ पे, और यहाँ पे जिसका पैसा है वो आते हैं यहाँ पे अपना पेंगेश बैठते हैं, हॉस्टल में बैठते हैं। जिसका पैसा नहीं है तो देखिए उसको होनहार बच्चा होने के बावजूद हायर एजुकेशन में नहीं जाते हैं। नाउ वी आर हैविंग दार्जिलिंग हिल यूनिवर्सिटी, तो दार्जिलिंग एक ब्रांड नेम भी है, तो वो ब्रांड नेम आ गया है। सो ऑन बिहाफ ऑफ पीपल ऑफ दार्जिलिंग वंस अगेन आई very much thankful to grateful to Ms. Mamata Banerjee and his entire cabinet team, entire team और गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल। और दूसरा बात है, जहाँ तक हम लोग डेवलपमेंट का बात करें, नॉर्थ बंगाल में इतना पोटेंशियल है, हम लोग का पास में नेचुरल रिसोर्सेज भी है एंड एज वेल एज ह्यूमन रिसोर्सेज भी है। कई जगह इंडिया में कई जगह पे हम लोग जाते हैं, इफ़ यू गो टू द साउथ, इफ़ यू गो टू द इवन इन गुजरात, जो प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का जगह है, वहाँ पे आइदर नेचुरल रिसोर्सेज मिलते हैं या ह्यूमन रिसोर्सेज मिलते हैं। कभी एक जगह पे नेचुरल रिसोर्सेज और ह्यूमन रिसोर्सेज नहीं मिलते हैं, लेकिन नॉर्थ बंगाल में ऐसा है जगह है जहाँ पे नेचुरल रिसोर्सेज भी है और ह्यूमन रिसोर्सेज भी है। इफ़ वी कंबाइन दिस टू रिसोर्सेज, देन नॉर्थ बंगाल ऐसा जगह बनेगा कि इंडिया में एक एग्जाम्पल जैसा बनेगा। देखिए, क्योंकि देखिए, मे आई कंप्लीट माई थिंग, ओके। अब यहाँ का बच्चा लोग बाहर जाते हैं ड्यूरिंग कोविड टाइम, ड्यूरिंग कोविड पीरियड व्हेन जब लॉकडाउन शुरू हो गया था, बाहर से इतना बच्चा लोग आ गया, लड़का लोग, लड़की लोग, भाई लोग, बहन लोग आ गया, क्यों? वो लोग ह्यूमन रिसोर्सेस था, लेकिन दूसरा स्टेट में है, अभी कर्नाटक जा रहा है, आंध्र प्रदेश जा रहा है, दूसरा स्टेट में जा रहा है, दिल्ली जा रहा है, हरियाणा जा रहा है। तो अगर हम लोग को नेचुरल रिसोर्सेज को कैपिटलाइज करें और उसी ह्यूमन रिसोर्सेज की भी कैपिटलाइज करेंगे, तो अनएम्प्लॉयमेंट प्रॉब्लम जो है वो भी सॉल्व हो जाएगा टू सम एक्सटेंट। एंड अदर थिंग इज, देखिए, हम लोग नॉर्थ बंगाल रिच इन टूरिज्म के लिए हम लोग माने जाते हैं, और टूरिज्म में भी यहाँ पे क्या है, देखिए, आई एम बेसिकली फ्रॉम दार्जिलिंग, ठीक है। अब दार्जिलिंग क्या है कि सीनिक ब्यूटी है, जहाँ पे हम लोग देखते हैं, और वहाँ पे फॉरेन टूरिस्ट भी आते हैं, इंटरनेशनल टूरिस्ट भी आते हैं, डोमेस्टिक टूरिस्ट भी आते हैं। लेकिन वी वांट, मतलब एक्चुअली वी नीड टू एक्सप्लोर मोर रिसोर्सेज, टूरिज्म रिसोर्सेज इन दार्जिलिंग ऑल्सो, इवन इन प्लेन्स ऑफ नॉर्थ बंगाल ऑल्सो। जैसे कि मान लीजिए कि अब हम लोग सीनिक ब्यूटी है, अब दार्जिलिंग में आते हैं, क्या देखने आते हैं टूरिस्ट, और सनराइज देखते हैं, रॉक गार्डन जाते हैं, मिरिक जाते हैं, कई जगह जाते हैं, वो लिमिटेड है, ठीक है। बट हम लोग का क्या करना है, उस टूरिज्म को अगर एक्सप्लोर करके वर्जिन जो टूरिज्म सेक्टर्स है उनको एक्सप्लोर करना चाहिए। अब कैसे वो करें? जैसे कि पिलग्रिमेज टूरिज्म, सिमेट्री टूरिज्म, एडवेंचर टूरिज्म, अगर इस सेक्टर को हम लोग थोड़ा फोकस करें तो टूरिज्म सेक्टर और
बढ़ के जाएगा, इकोनॉमिकली हम लोग साउंड हो जाएगा. एंड इवन अपार्ट फ्रॉम दैट, फ्लोरिकल्चर, हॉर्टिकल्चर, फेमस, दिस पार्ट इज फेमस फॉर हॉर्टिकल्चर एंड फ्लोरिकल्चर ऑल्सो. अब यहाँ से देखिए, आप सुनते हैं प्राइवेटली, मतलब जो जिसका भी है बाहर फॉरेन कंट्री जाते हैं, इवन यहाँ का जो भी है अभी क्या दिल्ली मार्केट में भी मिलते हैं. ठीक है, इसको रेगुलराइज करना चाहिए. आप एक बार देखिए, इंडिया में एक ही पोटैटो रिसर्च सेंटर है, वो तो दार्जिलिंग में है, अभी बंद है, अभी तो बंद है. 1968 तक सारा भारत में पोटैटो का सीड दार्जिलिंग से जाता था, अब बंद हो गया. क्यों बंद हो गया? कि पोटैटो में वो आ गया. तब अब जाके देखिए, वो पोटैटो रिसर्च सेंटर है जहाँ पे हम लोग का एग्रीकल्चर सेक्टर है, उसको भी देना होगा. अब यहाँ पे टी गार्डन्स है, कई टी गार्डन्स बंद भी है, और ये बंद तो कई सालों से हैं, अभी तक अभी खोलने शुरू हो गया है. अब वहाँ पे टी गार्डन को और ज़्यादा फोकस करना होगा. ठीक, अब सिंकोना बगान है, उसको फोकस करना होगा. दूसरा जो एरिया है उसको फोकस करना होगा. अब देखिए, एक बार ये भी आया था बातों बातों में कि आपको मालूम है संदकपू है दार्जिलिंग से बहुत उधर मानेभंजन से आते हैं. अगर हम लोग दार्जिलिंग से एक केबल कार अगर दार्जिलिंग टू संदकपू बनाए जाए, वो भी अच्छा है टूरिज्म के लिए. इतना ज़्यादा रिसोर्सेस है, इतना ज़्यादा पोटेंशियल है, तो इसके आगे आना चाहिए. इस जगह पे मेरा एक सवाल है. बट लास्ट 10, लेट मी फिनिश माई थिंग, कि लास्ट 10 ईयर्स में जो गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल ने जो इसका ऊपर में जो फोकस दिया, अभी काम करना शुरू हो गया है. लेकिन ये जब काम होते हैं तो क्या होता है कि वेरी अनफॉर्चुनेट टू से दिस, कि जब हम लोग काम करना शुरू कर देते हैं, तब कहीं ना कहीं यहाँ पे क्या होता है, एक ऑब्स्टैकल आ जाते हैं, पॉलिटिकल ऑब्स्टैकल. ठीक है, कभी कभी ऐसा बनते हैं कि दार्जिलिंग पहाड़ के पॉलिटिकल बोल होते हैं, जैसे कि सुपर बोल ऑफ इंडिया किसको कहते हैं, तो उत्तर प्रदेश को. अब पॉलिटिकल बोल हम लोग बना देते हैं. तो अभी लास्ट 3-4 ईयर्स दार्जिलिंग में पीस है, स्टेबिलिटी है. अब जो एंटरप्रेन्योर्स है, जो स्टेक होल्डर्स है, जो इन्वेस्टर्स है, अब वो आए हैं वहाँ पे, इन्वेस्ट करें विभिन्न डिफरेंट सेक्टर्स में, सो दैट कि जो इकोनॉमिकली जो दार्जिलिंग पहाड़ का जो भी है वो इकोनॉमिकली साउंड हो, और इसके साथ साथ गवर्नमेंट को भी रेवेन्यू मिले, और दार्जिलिंग का भी जो ग्लोरी है, पहले जो ग्लोरी था, वो अभी वो वापस आए. ये है मेरा कहना. आपने जैसे बोले कि ये सारे चीज़ें होना चाहिए, ये सब कुछ होगा, लेकिन अभी तक हुआ नहीं है, ये भी आपका बातों से साफ लगते हैं. इसका कारण क्या है? कहाँ पे ये रोक गया है? वही मैं देखिए, अभी लास्ट 10 ईयर्स से जब वहाँ पे जब शांति बन गया आफ्टर 2011 तक तो डिस्टर्ब ही था, तो फिर टाइम टू टाइम वहाँ पे डिस्टर्बेंस हो गया. ठीक है, अब जहाँ पर डिस्टर्बेंस होगा वहाँ पे डेवलपमेंट होने का चांसेस कम ही होते हैं ना. जितना भी जहाँ पे अभी लास्ट 3 ईयर्स में, और इन बिटवीन दैट 11 to 13 एंड 14 to 15, 14 to 16, हम देखें कि गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल आगे आ गया, और वहाँ पे जितना हो सके काम किया. लेकिन बार बार क्या होते हैं, वहाँ पे जब काम करते जाते हैं, फिर एक फोर्स वहाँ पे जन्म लेते हैं, फिर डिस्टर्ब हो जाते हैं वहाँ पे, फिर जो डेवलपमेंट का जो रफ्तार है वो रुक जाते हैं. नहीं, आप जो बोल रहे थे ना कि आप लोगों को यूज़ किया जाता है, पॉलिटिकली यूज़ किया जाता है, तो आप लोग को अगर पता है कि आप लोग को यूज़ किया जा रहा है, तो आप लोग यूज्ड होते क्यों हैं? मैं तो यूज़ नहीं हुआ अब तक. मैं तो अभी तक यूज़ नहीं हुआ. जो यूज़ हुआ है उनको बोलिए, आप पूछिए उनको. अभी जैसे आपने, अब हम लोग देख ले, आई एम न्यूट्रल नाउ, आई एम नॉट बिलोंग्स टू एनी पॉलिटिकल पार्टी राइट नाउ. नहीं, अभी वहाँ का जो फोर्सेस है, आप है, अनित थापा है, ये बिमल गुरुंग है, सभी लोगों ने अभी सीएम के साथ है, तो इसका मतलब क्या है कि अभी पहाड़ में सारे कुछ बदल जाएगा? देखिए, इसमें एक अंडरस्टैंडिंग आना चाहिए. ठीक है, सबको मिल के पहाड़ बनाना है, सबको मिल के हम लोग नॉर्थ बंगाल को बनाना है. तो हम लोग एक जगह पे प्लेटफॉर्म में आके
कॉमन मिनिमम प्रोग्राम बना के आगे चलना चाहिए ताकि पीस एंड स्टेबिलिटी भी रहें और डेवलपमेंट भी हो, ये है। तो आप लोग के वहाँ पर पिछले कुछ दिनों से हम लोग जो देखे, जैसे हरका बहादुर छेत्री जो भी कालिम्पोंग लेके आया, उसने बोले कि नहीं नहीं ये वायलेंस नहीं चाहिए, ये हम लोग शांति से काम करेंगे, सब कुछ करेंगे। तो वो प्रोमिनेंट फिगर बन गया, लेकिन कुछ दिन बाद अभी उसका नाम कोई सुन नहीं। तो आप लोग को भी, आप भी थोड़ा सा हटके है, अब बार बार आप फास्टिंग किए हैं, आप चाहते तब विमल गुरु के साथ भी आपने छोड़े थे क्योंकि वायलेंस था इसके लिए। तो आपको क्या लगता है कि जिस तरह से अभी सब कुछ हो रहा है, आप खुद को 2 साल या 1 साल बाद कहाँ पे देखते हैं? देखिए, मैं तो यहाँ आई एम बेसिकली फ्रॉम दार्जिलिंग। देखिए, मैं चाहता हूँ कि दार्जिलिंग को अच्छा बने, दार्जिलिंग को जो पुराना ग्लोरी था वो वापस आए, यही मैं कहना चाहता हूँ। तो देखिए, इसमें सभी को अंडरस्टैंडिंग आना चाहिए। पीस एंड स्टेबिलिटी जो अभी है उसको डिस्टर्ब नहीं करना चाहिए। कोई भी फोर्स हो, कोई भी अनसीन फोर्सेस है, दे आर ट्राइंग टू डिस्टर्ब दिस थिंग, कि मैं रिक्वेस्ट करता हूँ आपका माध्यम से कि जो अनसीन फोर्सेस है वो डिस्टर्ब ना करें और वहाँ का डेवलपमेंट देखें। वहाँ का दार्जिलिंग का एक ब्रांड नेम है वर्ल्ड में, टी का ब्रांड नेम है वर्ल्ड में, उसको देखिए फिर लेके आने में वो मदद करें, ताकि वहाँ पे पॉलिटिकल इंटरेस्ट के लिए वहाँ पे वो फोर्सेस वहाँ पे डिस्टर्ब करें, तो देखिए वो जो डेवलपमेंट का जो रफ्तार है वो रुक जाएगा। देखिए, अशोक बाबू ने एक बात कहा कि नथुला का बात किया। देखिए, अभी पहले नथुला और जेलेपला था। नथुला सिक्किम में है, ठीक है। नथुला का जो है सिल्क जो रूट है चाइना से या तिब्बत से कहें तो वो तो सिक्किम का रूट है, सिक्किम का। जेलेपला बोलते हैं हम लोग को, उसको सिल्क रूट बोलते हैं, सिल्क रूट बोलते हैं। अब जेलेपला को भी अगर हम लोग करें तो देखिए इंटरनेशनल मार्केट में हम लोग जा सकते हैं, ठीक है, क्योंकि ये नॉर्थ बंगाल एक ऐसा कॉरिडोर है सराउंडेड बाय 5 इंटरनेशनल बाउंड्रीज। মিহিরদা, সবাই যেটা বলছেন বদলাচ্ছে, অশোকদারা কিছু বদলেছিলেন, অশোকদার বক্তব্য অনুযায়ী রবীন্দ্রনাথ বাবুরা বলছেন তারা অনেক কিছু বদলে দিয়েছেন, বিনয় তামাং বলছেন যে তারা এখন অনেকটা একত্রিত হয়েছেন, ডিস্টার্ব না করলে পাহাড় একটা অন্যরকম জায়গায় যেতে পারে। অথচ এই উত্তরবঙ্গের একটা বড় অংশের মানুষ আপনাদের উপর ভরসা রেখেছেন, ফলে কোথাও গিয়ে একটা কন্ট্রাডিকশনের জায়গায় কি থাকছে? আপনাদের চোখে ছবিটা কীরকম? আমি প্রথমে TV9 বাংলাকে এবং তার পরিবারকে আমাদের উত্তর বাংলার মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে এই প্রথম বোধহয় আমার যদ্দূর ধারণা যে কোনো একটা ইলেকট্রনিক্স মিডিয়া উত্তরবঙ্গকে নিয়ে একটা আলোচনার অবসর গ্রহণ করবার সুযোগ দিয়েছেন, তার জন্য আবার ধন্যবাদ TV9 বাংলাকে। আমি আমার আলোচনায় মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি আমার সতীর্থরা যে আলোচনা করলেন, যে আলোচ্য বিষয় হচ্ছে উত্তর বাংলা কি বঞ্চিত, আমার সতীর্থরা আলোচনা করতে গিয়ে ভাবতে এমন করলেন চান করব চুল ভিজাবো না। আমি সেই দিকে যেতেই রাজি নই। স্বাধীনতার ৭৪ বছর পার করেছি, ৭৫-এ পা দিয়েছি বা ৭৫ প্রায় শেষ হতে চলল। আমরা উত্তর বাংলা বঞ্চিত বঞ্চিত বঞ্চিত, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। স্বাধীনতার পর থেকে যেমন ৩০ বছর কংগ্রেস শাসন করেছে, ৩৪ বছর বা তার সাথে প্লাস কিছু ধরে বামফ্রন্ট শাসন করেছে বা বামপন্থী দল শাসন করেছে, আর এই গত ১১ বছর হতে চলল তৃণমূল কংগ্রেস শাসন করছে। এই দীর্ঘ সময়ে উত্তর বাংলার বঞ্চনা যেখানে ছিল সেখানেই আছে, ওখান থেকে উত্তরণ ঘটেনি। আমি আলোচনা শুরু করবার আগে
আমি বিনীতভাবে উত্তর বাংলার আমাদের ভৌগোলিক এবং আমাদের যে ভিতরকার যে অবস্থা তাতে কিছুটা আলোকপাত করতে চাই। আমাদের বাংলাটা কেমন জানেন? অনেকটা ম্যাপটা হচ্ছে, আমাদের উত্তর বাংলার মানুষ তো বেশিরভাগই বাঙাল, তো আমরা কাকতাড়ুয়া দেখেছেন? ধান খেতে কাক তাড়াবার জন্যে একটা খুঁটি গেড়ে তার উপরে একটা হাঁড়ি বসিয়ে ওর মধ্যে দুটা চোখ এঁকে দেয়, ওটা জাস্ট কাকতাড়ুয়া বলি আমরা। আমাদের পশ্চিম বাংলার ম্যাপটা যদি দেখেন তাহলে অনেকটা ওই কাকতাড়ুয়া ওই ধান ক্ষেতের ওই খুঁটিটার মতো। আমরা উত্তর বাংলা একটা কোণে পড়ে আছি। আমাদের অবস্থানটা কি? আমাদের উত্তরবঙ্গের মোট সমগ্র আয়তনটা কত? বাংলার যা মোট আয়তন, সেই আয়তনের মধ্যে আমরা কতটা অংশ পড়ি? আমাদের আয়তনের অংশ হচ্ছে 18.35%, অর্থাৎ রাজ্যের মূল ভূখণ্ডের 18.35% আমাদের উত্তর বাংলা পড়ে। আমাদের এই 18.35%কে বললে একটা ওই অঙ্কের জাগলারি হয়ে যায়। সোজা কথায় বলি, প্রায় আনুমানিক 22,000 বর্গ কিলোমিটার আমাদের এই উত্তর বাংলা। এই উত্তর বাংলায় আমাদের 2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী, বা বাংলায় যদি বলি আদমশুমারি অনুযায়ী, আমাদের উত্তর বাংলার জনসংখ্যা কত? 11 সালে 1,72,00,000। আজকে দেখ কত বছর আগে, একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন। একদিকে যেমন জনসংখ্যা জন্মহার বাড়ছে, আরেকদিকে উত্তর বাংলায় বাঁধ ভাঙা অনুপ্রবেশে বাড়ার ফলে উত্তর বাংলার জনসংখ্যা দক্ষিণ বাংলার থেকে দ্বিগুণ পরিমাণ বাড়ছে, যেটা 2011 সনের সেন্সাস রিপোর্ট অনুযায়ী যা ছিল জনসংখ্যা 1,72,00,000, এই মুহূর্তে আনুমানিক আমার মনে হয় 2 কোটি তো ছাড়িয়েছে, সেটা 2.25 কোটির কাছাকাছি গিয়ে পৌঁছে যদি গিয়ে থাকে অবাক হবার কোনো কারণ নেই। এখানে যারা প্রাজ্ঞবিজ্ঞ মানুষরা আছেন তারা হয়তো এই ব্যাপারটা আমার সাথে সহমত হবেন। আমাদের উত্তর বাংলার জনঘনত্ব কত? আমাদের বিশেষ করে আমরা যেখানে বাস করি, আমাদের জনঘনত্ব কত? গড়ে প্রায় 803 থেকে 808 জন জনঘনত্ব। তা বর্তমানে এই যে বললাম যে একদিকে জন্মহার বাড়ছে, আরেকদিকে বাঁধ ভাঙা অনুপ্রবেশ, রাজনৈতিক সহযোগিতায় অনুপ্রবেশের ফলে এই জনঘনত্ব ওই 803 থেকে যদি 900 পৌঁছে গিয়ে থাকে অবাক হবেন না। ভয় পাচ্ছি, আমাদের ভাবতে হচ্ছে উত্তর বাংলার মানুষ হিসাবে। আমি ওই দিকটায় দিকপাত করতে চাই। আমাদের এই সুন্দর উত্তর বাংলায় আমাদের যদি বলেন শিক্ষার হার কি কম নয়? কম ভাববার কোনো কারণ নেই। আমাদের উত্তর বাংলার সীমানার মধ্যে, যেটা একসময় 5টা জেলা ছিল, জেলা ভাগ হয়ে এখন জেলা হয়েছে 8খানা। একটা অদ্ভুত ব্যাপার, সরকার ভাবেনও না। সরকার চালান ভাবের ঘোরে। দার্জিলিং জেলা ঠিক আছে, দার্জিলিং জেলা, হঠাৎ করে মনে হলো ঘুম থেকে উঠে পাহাড়ে আরেকটা জেলা করতে হবে। কি জেলা? জেলার নাম নতুন কি দেওয়া হলো? আপনারাই বলুন না, নামটা কি? কালিম্পং জেলা। আচ্ছা আমার বলুন তো, দার্জিলিংটা ওই অনেকটা কিরকম, এটা কাঠির মাথায়, পাটখোলার মাথায় যদি একটা কমলা লেবু বসিয়ে দেওয়া যায়, ওটা দার্জিলিং। ওখানে আবার একটা জেলা করে দেওয়া হলো কালিম্পংকে। কেন? যে দার্জিলিংয়ের সাথে কালিম্পংয়ের একটু মনোমালিন্য আছে কালিম্পংয়ের মানুষদের, এটা দীর্ঘদিনের। যেমন
জলপাইগুড়ির সাথে আলিপুরদুয়ারের একটা মনোমালিন্য ছিল, যে কোনো কারণেই হোক। হঠাৎ করে ঘুম থেকে মনে হলো দার্জিলিংকে দুটা ভাগ করে আরেকটা জেলা করে দেই। তাহলে দার্জিলিংয়ের জেলার অবস্থাটা কি বুঝুন। উত্তর বাংলায় আমাদের 8খানা জেলা, আর আমাদের শিক্ষার হার কত? 71%, 71%, ফেলে দেওয়ার মতো নয়। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের কি আছে? পাহাড়, নদী, জঙ্গল, এর বেশিরভাগ এলাকার ভূমির আমাদের উত্তর বাংলায় একটা বেশি, আমাকে এনে অনেক বেশি বিজ্ঞ মানুষ আছেন প্রশাসনিকভাবে। আমাদের অশোকদা, তিনি জানেন, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, ক্ষমতায় ছিলেন প্রায় 34 বছর তার দল এক নাগাড়ে, তিনি আরও বেশি জানেন উত্তর বাংলার ভৌগোলিক অবস্থানটা কোথায়। ভৌগোলিক অবস্থান সমতল ভূমি, যা সমহারে বা বলতে গেলে প্রায় একটু বেশিই হবে নদী, জঙ্গল, পাহাড়। এই অবস্থার মধ্যে আরেকটা বিশাল এলাকা জুড়ে ব্রিটিশ আমল থেকে হয়ে আছে টি গার্ডেন। সুতরাং আমাদের এইখানকার ভৌগোলিক অবস্থা যে অবস্থায় আছে, যে কথা আমাদের বিশিষ্ট জনেরা বললেন, আমার সতীর্থরা কিছুক্ষণ আগে আলোচনা করলেন, আমি তাদের সাথে সহমত। কিন্তু আমাদের এই অবস্থানটা আগে তো বিবেচনা করতে হবে। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যা কত? সেন্সাস রিপোর্ট 2011 পরে বেরোয়নি, কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মাননীয়া মাঝে মাঝেই বলেন 10 কোটি মানুষ, 8 কোটিকে বিনা পয়সায় রেশন খাওয়াচ্ছেন। যদিও 1 ইউনিট রেশনের খরচ হয় 150 টাকা, 135 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, রাজ্য সরকার দেয় 5 টাকা, আর ক্রেতা যে রেশনের তিনি দেন 15 টাকা। যাই হোক, এই 8 কোটি মানুষকে খাওয়াচ্ছেন। তো যদি মোট জনসংখ্যা ধরি 10 কোটি, তাহলে আমার উত্তর বাংলার ভাগে কি এসে দাঁড়ায়? আমাদের উত্তর বাংলার এই 10 কোটি, মানে পশ্চিমবাংলার 10 কোটি মানুষের মধ্যে জনসংখ্যার অনুপাতে রাজ্যে মোট তপশিলি জাতির মানুষ আছেন 23%, 23% তপশিলি জাতি মানুষ। আর উত্তরবঙ্গেই মোট তপশিলি জাতির আনুপাতিক পার্সেন্ট কত জানেন? 30%, 30%। অর্থাৎ পশ্চিমবাংলায় মোট 10 কোটি জনসংখ্যার মধ্যে যদি তপশিলি মানুষ হয়ে থাকেন 23%, সেই 23%-এর মধ্যে উত্তর বাংলায় এককভাবে বাস করে 30%। আমরা কোথায় আছি? রাজ্যে আদিবাসী জনজাতির জনসংখ্যার মোট অনুপাত কত? সারা রাজ্যে 5.5%, 5.5% মোট জনসংখ্যা। উত্তর বাংলায় কত আমাদের এই জনজাতির সংখ্যা? ওই মোট জনজাতি সংখ্যার মধ্যে শুধু উত্তর বাংলাতেই আদিবাসী জনজাতি মানুষ বাস করেন কত পার্সেন্ট? 10%। অর্থাৎ উত্তর বাংলায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বেশি। এটা একেবারে স্পষ্ট, এই রিপোর্ট থেকেই আপনারাও জানেন, আমার থেকে বেশি জানেন আপনারা আমার সামনে যারা বসে আছেন, অশোকবাবু এবং রবিবাবু এবং আমাদের পাহাড়ের জননেতা, তিনিও বলেছেন যথার্থ যে উত্তর বাংলা আমাদের একটা বিরাট গেটওয়ে। কীরকম গেটওয়ে? কেউ বলেছেন 3টা বিদেশি রাষ্ট্র, কেউ বলেছেন 5টা বিদেশি রাষ্ট্র, আমি বলছি না, 6টা বিদেশি রাষ্ট্র। কোনটা কোনটা? একদিকে যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে নেপাল, ভুটান, বাংলাদেশ। আরেক দিকে আমাদের অবস্থানগত দিক থেকে আমাদের কাছাকাছি আছে চীন, মায়ানমার এবং থাইল্যান্ড। আন্তর্জাতিক দিক থেকে ভারত এবং প্রতিবেশী এই 6টি দেশের গেটওয়ে কিন্তু আমাদের পশ্চিমবাংলা, আমরা বলতে গেলে সঠিকভাবে উত্তর বাংলা। আমরা কেন পিছিয়ে আছি এ কথা বলতে গিয়ে শুধু রাজনীতির কথা বললে তো চলবে না, বাস্তব কথা বলতে হবে। আমরা আজকে যে মিডিয়ায়
বসে কথা বলছি, শুধু রাজনৈতিক নেতারাই শুধু আমাদের উত্তর বাংলাকে বঞ্চনা করেন এ কথাও নয়, স্পষ্টভাবে বলতে হবে। তো আমাদের ওই নিউজ হাউসগুলো কিন্তু উত্তর বাংলাকে বঞ্চিত করে, এটাও একটু সুন্দরভাবে বলে রাখতে চাই। আজকালকার একটা ফ্যাশন হয়েছে যে বিভিন্ন কাগজ, আমি কোনো কাগজকে বড় করছি না, ছোট করছি না, সত্যি কথাটা বলছি, কোনো কাগজ কলকাতা থেকে বের হয়, উত্তরবঙ্গ সংস্করণ বলে 2টা পাতা জুড়ে দেয়। ওই যে চাঁদ সওদাগরের মা মনসাকে বাহাতে পুজো দেওয়ার মতো, যে বেটারা খুশি থাক, উত্তর বাংলার একটা সংস্করণ দিয়েছি। এখানেও আমরা বঞ্চিত। এবার আসি আমাদের উন্নয়ন কি হতে পারে বা কি হতে পারত। আমি রাজ্যের মোট জলসম্পদের 60% আমাদের উত্তর বাংলায় আমরা ধারণ করে আছি। মোট জলসম্পদের 60% উত্তরবঙ্গে জলশক্তির উপযুক্ত ব্যবহার করা সম্ভব ইরিগেশনের ক্ষেত্রে। হয়নি। 30 বছর কংগ্রেসের সরকার, 34+ বামপন্থী দলের সরকার, 11 বছর তৃণমূলের সরকার, হয়নি, হচ্ছে না, এগুচ্ছে না। এটা ভাবতে হবে, উত্তর বাংলা বঞ্চিত, এ কথা বলতে হবে। অফুরন্ত প্রাকৃতিক সম্পদের ভান্ডার আমাদের কি? 4টা টি, টি 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 ফর টাটা। 4টা টি কি? টি, টিম্বার, টোবাকো, ট্যুরিজম। আমরা রাজস্ব দেই। পাহাড়ের প্রতিনিধি বলছিলেন পশ্চিম বাংলাকে ব্র্যান্ড হিসেবে চেনে হ্যাপি ভ্যালি, টি গার্ডেন, লোপচু, চা পাতা এইসবে চেনে। আমাদের উত্তর বাংলা থেকে এই বিশাল সম্পদের রাজস্ব যায়, রাজ্যও পায়, কেন্দ্রও পায়। তার কত শতাংশ আমার এখানে কাজ খরচ হয় উত্তর বাংলার উন্নয়নে? হয় না। তা মানুষ তো বঞ্চিত হলেই তো প্রতিবাদ করবে, আর প্রতিবাদ করলেই যদি তাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়া হয় তাহলে তো চলবে না। তাহলে কেমন করে চলবে? উত্তর বাংলায় কোনো শিল্প নেই, কোনো শিল্পের পরিকাঠামো গত 74 বছর থেকে তৈরি হয়নি। কি করে বলছি আমরা 10-11 বছর কাজ হয়ে গেছে? ন্যাশনাল 34 একটা মাত্র রাস্তা। আজকে 74 বছর ধরে ডালখোলার একটা ফ্লাইওভার হয়নি, যার ফলে ডালখোলায় গিয়ে আমাদের বাই রোডে যেতে গেলে 2.5 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা করে কখনো কখনো জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। আমাদের কিষানগঞ্জ, আমরা উত্তর বাংলার মানুষ, 74 বছর পার হয়ে গেছে, বেঙ্গল টু বেঙ্গল একটা রাস্তা নেই। আমরা গর্ব করে বলছি অনেক কিছু করে ফেলেছি। আমাদের যদি যেতে হয় কলকাতায় উত্তর বাংলা থেকে, তাহলে বিহারের উপর যেতে হয়। একটা সরু গ্রামের ভিতরে রাস্তা আছে, সেটা দিয়ে যদি একটা ট্রাক চলে আর একটা গাড়ি পাশ দিয়ে যাওয়া যায় না। 74 বছর 75 বছরে বেঙ্গল টু বেঙ্গল একটা রাস্তা করা গেল না। 74 বছর স্বাধীনতা হয়েছে, কলকাতায় ইলেকট্রিক ট্রেন হয়েছে, উপর দিয়ে ট্রাম চলে, মাটির উপরে বাস চলে, ট্রেন চলে, মাটির নিচেও আবার ট্রেন চলে। আর আমাদের উত্তর বাংলার মানুষ, এই তো বিজেপি সরকার কেন্দ্রে আসবার পর ইলেকট্রিফিকেশনের কাজ হচ্ছে। আর ওখানে কবে ইলেকট্রিফিকেশন হয়েছে? উত্তর বাংলা বঞ্চিত নয় কি? ভাববেন না এটা। আমাদের এখানে শিল্প কি করে হবে? একটা রাস্তা, তার কোনো সাবস্টিটিউট রাস্তা নেই। আমরা দাবি করেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে করতে হবে। গত বাজেটে আমাদের অর্থমন্ত্রী তিনি বাজেটে স্যাংশন করেছেন 25,000 কোটি টাকা, কলকাতা থেকে শিলিগুড়ি 675 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে অল্টারনেটিভ হতে পারে। চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যৌথভাবে কাজ করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করছে যে জেলায় জেলায় মেডিকেল কলেজ, অনেকে তো আমরা জানিই না। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, যশস্বী মোদীজির প্রজেক্ট,
তিনি বলেছেন যে প্রতিটা জেলায় একটা করে মেডিকেল কলেজ করতে হবে। তার রেশিও কি? 60% অর্থ দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, 40% অর্থ দেবে রাজ্য সরকার। তাই প্রত্যেক জেলায় জেলায় একটা করে মেডিকেল কলেজ হচ্ছে, আর আমরা কেউ বুক চাপটে বলছি আমি করে দিলাম। আমরা এই আলোচনাগুলোয় আসবো। আমি এখানে শেষ করছি। আমার বক্তব্যটা একটা জায়গায়, কেউ কাউকে বিরোধ করে নয়। বা উত্তর বাংলা আমরা বঞ্চিত, উত্তর বাংলা আমরা শোষিত, আমাদের সমস্বরে এই কথা বলতে হবে। বাচ্চা না কাঁদলে যেমন মা দুধ খেতে দিতে ভুলে যায়, কাজের মধ্যে আমাদের উত্তর বাংলার মানুষকেও একত্রিত হয়ে বলতে হবে। এখানে আমি আর আপনি ঝগড়া করলাম, আমি আর অশোকবাবু মিলে একে একে অপরের বিরুদ্ধে বললাম, তাতে উত্তর বাংলার উন্নয়ন হবে না। উত্তর বাংলার উন্নয়ন করতে গেলে আমাদের 8টা জেলার, আমরা বলি যে কি উত্তরবঙ্গ একটা উন্নয়ন দপ্তর হয়েছে। আচ্ছা বলুন তো, ডানা ছাড়া পাখি হয়? একটা পাখি তার ডানা নেই, সে যদি উঠতেই না পারে তাকে কি পাখি বলবেন আপনারা কেউ? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, তার কোনো ডাইরেক্টরিয়েটেই নেই। আমরা এই না, আমার কথাটা এখানে শেষ করতে দিচ্ছি। তাহলে এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি বললেই হয়। তাহলে মন্ত্রিসভা কেন, ক্যাবিনেট মন্ত্রী কেন হবে? তার কোনো ডাইরেক্টরিয়েটই নেই, কি করে হবে? বঞ্চনা এখানে দাঁড়িয়ে আছে। উত্তরবঙ্গের 8টা জেলা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বাজেটে অ্যালোকেশন হয়। বাজেট উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কোনো বাজেট করে না। উত্তরবঙ্গ বঞ্চিত ছিল, এখনো আছে। এর থেকে উত্তরণ ঘটাতে হবে আমাদের সকলকে যৌথভাবে, কারোর বিরুদ্ধে বলে না। ধন্যবাদ। একটা কথা যেটা মিহিরবাবু বলেছেন না, খুব সাংঘাতিক কথা বলেছেন। সাংঘাতিক কথাটা হচ্ছে উনি বলেছেন উত্তরবঙ্গ শোষিত। উত্তরবঙ্গ যদি কারোর দ্বারা, যদি কোনো জাতির দ্বারা, যদি অন্য একটা জাতি যদি শোষিত হয়, তাহলে আমরা যারা মার্ক্সবাদী দ্বারা আমরা এটা খুব বেশি করে চর্চা করে থাকি, এটাকে বলে রাইট অফ সেলফ ডিটারমিনেশন। অর্থাৎ আপনাকে তাহলে উত্তরবঙ্গকে স্বাধীন উত্তরবঙ্গ বলে ঘোষণা করতে হবে, যে যা এই কেএলও থেকে বলেছেন, মাঝে মাঝেই তারা বলে থাকেন। যদি এখন দেখছি আমি কেএলওদের সঙ্গে আপনাদের একটা ভালোই সম্পর্ক হচ্ছে, যাই হোক। কিন্তু সেই জন্যই বলছি এরকম ভুল কথাটা বলবেন না, শোষিত কথাটা বলবেন না। আপনি আমরা রেভিনিউ দেব, সেই রেভিনিউর যথাযথ অংশ না পেলে আমাদেরকে শোষণ করা হচ্ছে বলবো তো? আপনাকে রাইট অফ, তাহলে বলতে হবে উত্তরবঙ্গকে স্বাধীন রাষ্ট্র করতে হবে। আপনাকে তাহলে এখনই প্রধানমন্ত্রী ওই ইউপিএ আইনে গ্রেপ্তার করবে, রেডি থাকুন। বলে দেন না, তাহলে কীভাবে হবে? এটা হয় নাকি? রাইট অফ সেলফ ডিটারমিনেশন তাহলে চান আপনি? উত্তরবঙ্গ কি আলাদা রাষ্ট্র হবে, এটা চান? একটু কথা যখন বলবেন না, তখন একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। রবিবাবু একটা কথা বলেছেন, উনি বলেছেন কোনো কাজ বামফ্রন্ট সরকার শিলিগুড়ির জন্য করেননি, সব এই গভর্নমেন্ট করেছে, বর্তমান সরকার করেছে। তিনি একজন নামও বলেছেন, আমি কিন্তু এই কথা বলিনি। না, বলেছেন প্রায়। এইভাবে আমি বলবো এই কথাটা আপনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গিয়ে শিলিগুড়ির মানুষের কাছে বলে আসুন যে আগে কোনো কাজ হয়নি, এখন সব কাজ আপনি করেছেন। আর একটা কথা আপনি বলেছেন, এটাও ভুল। গ্রামের এত উন্নতি হচ্ছে বলেই শহরের দিকে মানুষ আসছে না। আমি যদি উল্টো কথা বলি, একে বলে পুল অ্যান্ড পুশ ফ্যাক্টর। শহর আকর্ষণ করে এটাই বাস্তব। গ্রামকে। আপনি তো, আমি বলি না, আপনি তো গ্রামে যাচ্ছেন না, তাই বুঝবেন কিভাবে? আচ্ছা, আমি তো যাচ্ছি না, আপনি যাচ্ছেন, বেশ তো ভালোই তো। তো আমি তো আপনার সঙ্গে তর্ক করছি না, তো আমি তো শুধু যুক্তি দিয়ে কথাটা বলছি। আপনি বলছেন গ্রাম মানেটা কি? গ্রাম থেকে শহরে আসাটা মানেটাই হচ্ছে নগরায়ন, এটা মানেই হচ্ছে উন্নয়ন। এটাই হচ্ছে নগরায়নের সঙ্গে উন্নয়নের একটা শব্দটা জড়িত। গ্রাম থেকে শহরে মানুষ আসছে না, গ্রামের কৃষির অবস্থাটা কি? পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যদি ভারতবর্ষে যদি 7% আনএমপ্লয়মেন্ট হয়, পশ্চিমবঙ্গে হচ্ছে 11.5%। পার ক্যাপিটা কৃষকের ইনকাম যা পশ্চিম ভারতবর্ষে যা, পশ্চিমবঙ্গে তার থেকে অনেক কম। পার ক্যাপিটা ইনকাম যেটা দক্ষিণবঙ্গের মানুষের যা, উত্তরবঙ্গের মানুষের অনেকগুলো জেলাতে, অন্তত 3-4টা জেলাতে, দার্জিলিং বাদ দিলে অনেক কম। দার্জিলিং জেলা যদিও দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং এইগুলো কতগুলো ভুল তথ্যগুলো না বলাটাই ভালো। আরেকটা যেটা হচ্ছে কি, যেটা আপনারা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে উত্তরবঙ্গে এতই উন্নয়ন হয়েছে, বিশেষ করে এই কয়েকটা জেলাতে, তাহলে আপনারা ভোট পেলেন না কেন?
আসলে প্রশ্নটা কি জানেন তো, প্রশ্ন হচ্ছে উন্নয়নের প্রশ্ন নিয়ে নির্বাচনটা হয়নি, অন্য প্রশ্ন নিয়ে নির্বাচনটা হয়েছে। যখনই উন্নয়নের প্রশ্নটা যখন পিছিয়ে যায় না, তখন মানুষের ভালো মন্দ উন্নয়নের কাজ এগুলো কোনো ফ্যাক্টর হয় না। তা আপনি বলছেন এত উন্নয়নের কাজ করেছেন, তাহলে ভোট আপনাদের পাওয়া উচিত ছিল। কিন্তু আমি বলছি যে উন্নয়নের প্রশ্নে ভোটই হয় এবারে নির্বাচনে। আরেকটা কথা যেটা হচ্ছে যে এই যে লোডশেডিং নেই বলছেন, আরে লোডশেডিং নেই কেন? লোডশেডিং কম ঠিকই, তা কারণটা হচ্ছে কি এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। সবচাইতে বেশি পাওয়ার কনজিউম করে কারা? ইন্ডাস্ট্রি, শিল্পই তো হচ্ছে না। সুতরাং ডিমান্ডটা কীভাবে থাকবে? ডিমান্ড তো শুধু তো ডোমেস্টিক কনজামশনের মধ্যে দিয়ে তো শুধু হয় না। সেই জন্যে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে উত্তরবঙ্গে কম, তার প্রমাণই হচ্ছে এখানে লোডশেডিংটা অনেক কম। আরেকটা আমার লাস্ট কথাটা হচ্ছে, আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলছি, সেটা হচ্ছে উত্তরবঙ্গের, আমি বলেছিলাম সেন্স অফ অ্যালাইনেশন। এই সেন্স অফ অ্যালাইনেশনটা কী জানতো? দেখবেন রিসেন্টলি একটা ভালো বই লিখেছে, আপনারা পড়বেন সবাই। এটা হচ্ছে ফ্রান্সিস ফুকুয়ামা একটা বই লিখেছে, ডিগনিটি। হোয়াট ইজ ডিগনিটি? ডিগনিটির মানেটা হচ্ছে যে দেখবেন সেটা যেটা বলা হয় যে এই যে প্রশ্নটা কেন এসেছিল, আইডেন্টিটির প্রশ্নটা এসেছিল, তখন মানেটা হচ্ছে ডিমান্ড অফ ডিগনিটি। মানুষ, যে কোনো মানুষ সম্মান চায়, মর্যাদা চায়, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। এই বেদনা বোধটা উত্তরবঙ্গের মানুষের মধ্যে আছে। আমি এটাকে বঞ্চনা বা এটাকে আমি শোষণ এসব কথা বুঝি না, যেটা আমি এই জন্যেই সেন্স অফ অ্যালাইনেশনটা এটা আছে, সেই জন্যই আমি কথাটা বলছি, এটাকে বলে ডিমান্ড অফ ডিগনিটি। মানুষ, এখানকার মানুষ, তারা একটা সম্মান চায়, তারা একটা মর্যাদা চায়। সে রাজবংশী হতে পারে, সে নেপালি হতে পারে, সে আদিবাসী হতে পারে, সে হিন্দিভাষী হতে পারে, সে বাঙালি হতে পারে। প্রত্যেকটা মানুষ একটা সম্মান চায়। এই সম্মান মর্যাদা পাওয়ার জায়গাতে কিন্তু একটা মানুষের মধ্যে একটা বেদনা, একটা ক্ষোভ আছে, এটা অস্বীকার করা যাবে না। রবীন্দ্রবাবুর কাছ থেকে আমি একটু জবাবটা নেবো। সত্যিই কি তার মানে সেই সম্মানের জায়গাটা এখনো তৈরি হলো না? 10 বছর যথেষ্ট নয় সেটার জন্য? ধন্যবাদ অশোকবাবুকে, মিহিরবাবুকে ধন্যবাদ জানাই। কিন্তু আজকের টপিকটা ছিল উত্তরবঙ্গ কি বঞ্চিত, কিন্তু মিহিরবাবু দেখলাম যে সেই টপিক থেকে সরে গিয়ে মাধ্যমিকে ভূগোলের একটা ক্লাস নিলেন 40 মিনিটের। তো এটা তো আমাদের টপিক ছিল না। তো যাই হোক, অশোকবাবু বলছেন যে ভোট পেলেন না কেন। আমি যদি অশোকবাবুকে জিজ্ঞেস করি যে আপনাদের 16 সালে 32% ভোট ছিল, সেটা 19 সালে এসে 7%-এ নামলো কেন? আর দাঁড়ান, আপনাদের ভোটটা 7% হলো কেন? তাহলে এই যে 25% ভোটটা গেল কোথায়? আমাদের ভোট তো কমেনি। তার মানে আপনারা ভোটটা শিফট করে দিলেন, বন্ধু, রাতারাতি বন্ধু করে নিলেন গলায় ধরে। তো এখন দেখছেন যে গলায় ধরলেই সে বন্ধু হয় না, এখন দেরিতে বুঝলেন। সমস্ত শিল্পগুলো শিফট হয়ে গেছে ভিন রাজ্যে। এবং অশোকবাবুর এখানে উত্তরবঙ্গের যেখানেই হোক, শিলিগুড়ি হোক আর যাই হোক, কোনো শিল্পপতি যদি একটা প্লট কিনছে, একটা শিল্প স্থাপন করবে, তার শিল্পপতির ইট এসে পৌঁছানোর আগেই সেখানে অশোকবাবুদের লাল ঝান্ডা গেড়ে দেওয়া হতো। তাহলে শিল্প এখানে হবে কীভাবে? আর শিল্পপতিরা একবার শিফট হয়ে গেলে সাথে সাথে কি আসে? টাইম লাগবে সেটায়। এবং ইতিমধ্যেই 10 বছরের মধ্যে, শুনুন না, আপনার সময় তো আমি বলি নেই, তাহলে আমিও বলবো। তো এই 10 বছরের মধ্যে এখানে সিমেন্ট ফ্যাক্টরি হয়েছে, টিয়ের উপরে অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, এটা ওনারা ভালো বলতে পারবেন। ভুট্টার উপরে ইন্ডাস্ট্রি হয়েছে মালদাতে, এবং আমের উপরে ইন্ডাস্ট্রি হয়েছে মালদাতে। তো বিভিন্নভাবে ইন্ডাস্ট্রিগুলো হয়ে উঠছে। আপনারা দেখবেন যে 10 বছর আগে রাস্তা, এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার রাস্তা দুধারে যত ফাঁকা প্লট ছিল, এখন কিন্তু আস্তে আস্তে সেই প্লটগুলো কমতে শুরু করেছে এবং কনস্ট্রাকশন শুরু হয়েছে, ইন্ডাস্ট্রি হতে শুরু করেছে, এবং যার জন্য অনেক রাস্তাঘাটও বানাতে হয়েছে। অশোকবাবুদের সময় তো মাধ্যমিক স্কুলই ছিল 90%, 10%ও হায়ার সেকেন্ডারি ছিল না। আর আজকের দিনে 99% স্কুল হায়ার সেকেন্ডারি হয়ে গেছে, হয়তো 1% আছে কোথাও মাধ্যমিক পর্যন্ত। এবং
কলেজেও অনেক কলেজ হয়েছে, শিলিগুড়িতে 2টো নতুন কলেজ হয়েছে। তা মিহিরবাবু জামাটা চেঞ্জ করেছেন 6-8 মাস আগে, কিন্তু মিহিরবাবু আমরা একসাথেই আন্দোলন করেছি এবং জেলা ভাগের দাবিতে মিহিরবাবু আমরা একসাথেই আলিপুর গিয়েও ধর্ণা দিয়েছি, বক্তব্য রেখেছি, কুচবিহারেও মিছিল করেছি, মিটিং করেছি, অবস্থানও করেছি। আজকে হয়তো তিনি লিখিত বিবৃতি নিয়ে এসছেন ওই টেবিল থেকে পরামর্শ করে, তো লিখিত বিবৃতি নয়, বাস্তবটা বলুন। উনি হয়তো জানেন না যে ডালখোলার যে বাইপাসের রাস্তা গৌতম দেব আসে, জমি জট ছিল, বারবার গিয়ে সে জমি জট ক্লিয়ার করেছে, রাস্তা টনটনা ক্লিয়ার হয়ে গেছে, জমি জট ক্লিয়ার, রাস্তার 4 লেন 6 লেনের রাস্তা হচ্ছে বিভিন্ন জায়গায়। না, 10 মিটারে আমাদের রাস্তা প্রশ্নটা খুব এইগুলো স্বাভাবিক। বললে তো দেখুন, হবে না। আর বেঙ্গল টু বেঙ্গল রাস্তা উনি যেটা বললেন, ওটা 5.5 ফিটের রাস্তা এখন আছে, ওটা 10 মিটার কাজ শুরু হয়ে যাচ্ছে। আরেকটা যেটা বলেছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নাকি কোনো বাজেট অ্যালোকেশন নেই, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মেম্বারও তিনি ছিলেন, ওনার জানা উচিত যে একটা দপ্তর কোন বছর কত, এই বছর যেমন 776.50 টাকা তার বাজেট অ্যালোকেশন। বিভিন্ন দপ্তরের যে বাজেট অ্যালোকেশন হয়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই বাজেট অ্যালোকেশন হয়, বাজেট বরাদ্দ হয়। আমরা বাংলা ভাগ চাই না। মীরবাবুর দল, তার মন্ত্রী এমএলএ, তারা বাংলাকে ভাগ করে বাংলাকে দুর্বল করতে চাইছেন, উত্তরবঙ্গকে অনাথ করে দিতে চাইছেন। আমরা অনাথ হতে চাই না। কেন্দ্রের কাছে কে কত টাকা পায় আমরা জানি না, তবে এটা জানি 2017 থেকে পর থেকে ক্যাগ অডিট যেটা হয় রাজ্য সরকারের, সেই অডিট হচ্ছে না। আমি বিনয়বাবুর কাছে আসবো। खूब स्पेसिफिकली अपने काछ থেকে जानते चाइबो, आप क्या सोचते हैं कि अभी पहाड़ के लिए, दार्जिलिंग के लिए सबसे ज़रूरी कौन सा चीज़ है? इंडस्ट्री है, टूरिज़्म के डेवलपमेंट के लिए ध्यान देना है, या एडुकेशन के लिए और कुछ करना है? कौन सा प्रायोरिटी है आप लोग के लिए? एक में जो बात तो उन्होंने कहा कि दार्जिलिंग डिस्ट्रिक्ट से अलग कालिम्पोंग डिस्ट्रिक्ट बना दिया, कि वो दार्जिलिंग डिस्ट्रिक्ट और कालिम्पोंग में जो एक मत विभेद है, मतलब कालिम्पोंग दूसरा समझते हैं और दार्जिलिंग, ये नहीं है, बिल्कुल नहीं है। हम लोग एक हैं, दार्जिलिंग हिल्स और कालिम्पोंग। गुड गवर्नेंस के लिए डिस्ट्रिक्ट क्रिएशन किया था, गुड गवर्नेंस के लिए। जब पावर डिसेंट्रलाइज हो जाएगा, जब डिस्ट्रिक्ट बन जाएगा दूसरा, जब ब्लॉक बाइफिकेशन होगा, तब गुड गवर्नेंस होगा। ये तो पब्लिक के लिए सुविधा के लिए बना दिया ना, ये नहीं कि कालिम्पोंग अलग है, दार्जिलिंग अलग है। अब ये तो डिवीज़न हो गया ना फिर। तो देखिए ऐसा नहीं है, गुड गवर्नेंस के लिए किया है। 2 बातें हम देखिए, हम लोग को तो टूरिज़्म को डेवलप करना है। टूरिज़्म को डेवलप कैसे करना है कि एडवेंचर टूरिज़्म को एक्सप्लोर करना है, वर्जिन टूरिज़्म को एक्सप्लोर करना है, वहाँ पे पिलग्रिमेज टूरिज़्म करना है, वहाँ पे सिमेट्री टूरिज़्म करना है। सिर्फ दार्जिलिंग में नहीं है, हिल्स में नहीं है, लेकिन बल्कि जलपाईगुड़ी में, डूअर्स में, सभी जगह पे एक ये। लेकिन देखिए सुनिए, एक बात बता दें, आप लोग भी यहाँ पे है, वैन उमा भारती, मिस उमा भारती, वो एक मिनिस्ट्री चला रहा था, तब एक डेलीगेशन में मैं, बिमल गुरुंग जी, हम लोग गया था। वेरी अनफॉर्चुनेट। अभी आप लोग पता कीजिए, आप लोग का पता कीजिए, ब्रह्मपुत्र रिवर बोर्ड है जो गुवाहाटी में है, वो मिनिस्ट्री के अंदर में आते हैं वो। जब मैंने वहाँ पे कैटेगोरिकली देखा, तब उत्तर बंगाल का टिस्टा है वहाँ पे रिवर बोर्ड में, लेकिन सिक्किम का टिस्टा रंगपुर तक आते हैं, तब टिस्टा गायब, मैप में टिस्टा ही नहीं है। फिर जलपाईगुड़ी आके फिर टिस्टा शुरू होते हैं। अब 20 का 63 किलोमीटर जो टिस्टा है हमारा इलाके में बैठते हैं, वो नहीं है ब्रह्मपुत्र बोर्ड में। वेरी अनफॉर्चुनेट है, अभी भी ये है हाल। देखिए सिक्किम का जो, जहाँ से गंगोत्री टिस्टा का ग्लेशियर शुरू होते हैं हिमालय से, हिमालय से, वहाँ से शुरू है वो बोर्ड में। अब जाके रंगपुर में एंड, उसके बाद में जलपाईगुड़ी में निकलते हैं वो टिस्टा, अंडरग्राउंड जाते हैं। देखिए एक तो मैं ऑन बिहाफ ऑफ यू, नाउ सेंट्रल गवर्नमेंट का अंडर में है वो मिनिस्ट्री, तो यहाँ पे दूसरा भी है, तुरसा है, जलडका है, दूसरा सो मेनी रिवर्स आर देयर इन नॉर्थ बंगाल, अब वो भी इनलिस्टेड होना चाहिए। एक
और एक बात बता दें कि देखिए आप नॉर्थ बंगाल की बात कर रहे हैं, सब बात देखिए ये स्टेट गवर्नमेंट के हाथ में नहीं है, जो मैं अभी बात बता रहा हूँ। आपको 7 सिस्टर्स मालूम है? 7 सिस्टर्स कहाँ पे है? नॉर्थ ईस्ट में है, ठीक है। जब 1971 में नॉर्थ ईस्ट काउंसिल का एक्ट बन गया 1971 में, तब वहाँ पे कई राज्य बना के उसमें डाल दिया नॉर्थ ईस्ट काउंसिल में। तब 1975 में सिक्किम एक देश था और वन ऑफ द स्टेट बन के वो इंडिया में आ गया। सिक्किम को नॉर्थ ईस्ट काउंसिल डोनर में 2002 में मेंबर मिला। अब 8 सिस्टर्स हो गया, 8 सिस्टर्स तो हो गया, 7 सिस्टर्स है उस पार, 1 सिस्टर्स है इस पार, और 20 का इलाका अलीपुरद्वार, जलपाईगुड़ी डिस्ट्रिक्ट, ये वैकेंट है। तो आपका कहना का मतलब है, सुनिए मैं इस बात को ले रहा हूं, इन ऑर्डर टू डेवलप इकोनॉमिकली टू इंटायर एरिया, तो ये नॉर्थ ईस्ट काउंसिल में डाल दीजिए इस इलाकों को, फिर विदाउट डिवीजन ऑफ स्टेट, विदाउट डिवीजन ऑफ स्टेट सकते हैं। आज आर्टिकल 370 को रातों रात किसी बहस के वो कैबिनेट में नहीं लाके वहाँ पे से आर्टिकल 370 हटा सकते हैं। तो कॉन्स्टिट्यूशन में 1971 का अमेंडमेंट करके भी इस इलाके को नॉर्थ ईस्ट काउंसिल का मेंबर बना दीजिए, बात खत्म, विदाउट डिवीजन ऑफ बेंगल, বাত খতম। এটা এই আলোচনার মধ্যে থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে বঞ্চনার জায়গাটা কোথায় সেটা নিয়ে সবার মধ্যে একটা ঐক্যমত আছে, সেটা হচ্ছে কাজ কিছু হচ্ছে, হয়তো কাজ হয়নি এরকম প্রচুর জায়গা রয়েছে, এবং সেইটার জন্য নিজের নিজের মতো করে প্রত্যেকে কিন্তু একটা রাস্তা খুঁজছেন। এবং আমার ধারণা সেটা হয়তো ওনাদেরও ভেতরে ভেতরে কোথাও এই বিষয়টা কাজ করে যে সবাই একমত হয়েই সেই জায়গাটায় পৌঁছতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য এবং উত্তরবঙ্গ সম্পর্কে উত্তরবঙ্গের মানুষ হিসেবে তাদের আক্ষেপ, তাদের সম্ভাবনার কথাটা তুলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকলকে। এবং আমাদের এই প্যানেল যা চলছিল, যার আলোচনার বিষয়বস্তু ছিল উত্তরবঙ্গ কি বঞ্চিত, প্রথম পর্বের আলোচনা এখানেই শেষ। এই অনুষ্ঠান আরও সুন্দর করে পরিচালনা করার জন্য যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের নামগুলো না বললেই নয়। ডিয়ার লটারি কো প্রেজেন্টস TV9 বাংলা উত্তরায়ণ নর্থ বেঙ্গল কনক্লেভ ইন অ্যাসোসিয়েশন উইথ প্রান্তিক ছাত্রছাত্রীদের প্রকৃত বন্ধু এক্সক্লুসিভ রেডিও পার্টনার রেড FM। সত্যি তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান অসম্পূর্ণ।